পদ্মার চর থেকে ধানক্ষেত বা অন্যান্য ফসলের মাঠ, বাসাবাড়ি সব জায়গায় এখন মূর্তিমান আতঙ্কের নাম রাসেল ভাইপার। যেন সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছবলই যথেষ্ট মৃত্যুর জন্য। দিন দিন এই মৃত্যুর তালিকা বাড়িয়েই চলছে এ বিষধর সাপ। গত 1 থেকে 1.5 মাসেই অহরহ মৃত্যুর খবরে পুরো দেশেই হট টপিক রাসেল ভাইপারের উপস্থিতি। বাংলাদেশে বিভিন্ন জেলায় এর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ডেইলি আসছে বিভিন্ন জেলায় মানুষের মৃত্যুর খবর। বুঝতেই পারছেন রাসেল ভাইপার কেন এত আতঙ্ক ছড়াচ্ছে। আজকে আলোচনায় যা যা থাকছে: রাসেল ভাইপারের আচরণ, কিভাবে ফিরে আসছে রাসেল ভাইপার, কতটা মারাত্মক এই সাপের দংশন, সাপে কাটলে কি মৃত্যু অনিবার্য, সাপ কাটলে কি করা উচিত, চিকিৎসার কি অবস্থা, এসব জানার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আসি রাসেল ভাইপারের আচরণ নিয়ে। রাসেল ভাইপার সাপের আরেক নাম হচ্ছে উলুবেড়া বা চন্দ্রবোড়া। বিষধর এই সাপ মাঝে কয়েক বছর খুব কম দেখা গিয়েছে, তবে কয়েক বছর ধরে এর বিচরণ আবার বেড়েছে। আবার সাপটি এর স্বাভাবিক চরিত্র বদলাচ্ছে। দেশে প্রায় 104 প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে 30 প্রজাতির সাপ বিষধর। সবচেয়ে বিষধর সাপ হলো রাসেল ভাইপার। এটি এতটাই ভয়ঙ্কর যে সেকেন্ডেরও 16 ভাগের 1 ভাগ সময়ে কাউকে কামড়ে বিষ ঢালতে পারে। চোখের পলকে তীব্র বেগে ছোবল দেয় বলে মানুষ সহজেই বুঝে উঠতে পারে না। কামড় দেওয়ার পর সে পালিয়ে যায় না, কুণ্ডলি পাকিয়ে ঘাপটি মেরে বসে থাকে। শিকারের ধরনের দিক থেকে অনেক কৌশলী। অন্যান্য সাপ শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র রাসেল ভাইপার তাকে শুধু একা নয়, পুরো পরিবারকে খেতে ভালোবাসে। এজন্য রাসেল ভাইপার কামড় দিয়ে ছেড়ে দেয়। কামড়ের যন্ত্রণায় সে গর্তের দিকে যেতে থাকে। চন্দ্রবোড়াও তার পিছু পিছু গর্তে গিয়ে সব ইঁদুরগুলো খেয়ে ফেলে। শিকারের পিছু নিতে গিয়ে অনেক সময় বাসা বাড়িতে চলে আসে। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলে, কিন্তু চন্দ্রবোড়ার স্বভাবটা একটু উল্টো। বেশিরভাগ সময় খোলা ঘাস বা ঝোপঝাড়ে তাকে দেখা যায়। তাই বাড়ির পাশে ঝোপঝাড়ে তার দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। গত কয়েক মাসেই রাজশাহী চারঘাট, গোদাগাড়ি, রাজবাড়ির গোয়ালন্দ, চাঁদপুরের মতলব সহ দেশে বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেল ভাইপারের। গত 3 মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে। বিষধর এই সাপ নিয়ে দেশে এখন আতঙ্ক ছড়াচ্ছে। শুধু বাংলাদেশে নয়, ভীষণ রকমের বিষাক্ত রাসেল ভাইপার আছে ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মায়ানমারে। এই সাপ সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বসবাস করে। রাসেল ভাইপার স্থলভাগের সাপ হলেও এটিকে পানিতে দ্রুত গতিতে চলতে দেখা যায়। অর্থাৎ এটি মাটি ও পানি উভয় স্থানেই এখন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে শিখেছে রাসেল ভাইপার। ফলে শুষ্ক অঞ্চল থেকে কচুরিপানার মতো যে কোনো ভাসমান কিছুর সঙ্গে ভেসে এটি নদীর ভাটির দিকে চলে যেতে পারছে। মূলত পদ্মা অববাহিকা ধরে এই সংখ্যা বাড়লেও দক্ষিণাঞ্চলে অনেক জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি পাওয়া যাচ্ছে। হাতিয়া, ভোলাতেও এ সাপ দেখা গেছে। এ সাপ যেহেতু ডিম না দিয়ে সন্তান প্রসব করে, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। তবে আশ্চর্য বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গত 2-3 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এ সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ-নদী থেকে ভেসে এসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গিয়েছে। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে
পা দিয়ে বা না জেনে একে বিরক্ত করে থাকে, আর রাসেল ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে। এই সাপের কামড়ে কিছুক্ষণ পরেই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভব হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানিকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশে আলাদাভাবে ফুলে যায়। দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। আর সাপের দংশনের আহত হওয়া বছরের প্রায় 4 লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গুত্ব বরণ করেন। গবেষকরা বলছেন, বর্ষা মৌসুমে সকাল ও সন্ধ্যায় সাপ বেশি ছোবল দেয়। মূলত 3 ভাবে এসব সাপের বিষ মানবদেহে প্রভাব ফেলে। হেমোটক্সিন রক্তকে সংক্রমণ করে, এতে কাটা জায়গায় রক্ত জমাট বাঁধে না, ফলে প্রবল রক্তক্ষরণ হয়। মায়োটক্সিন যা মাংসপেশিকে অকার্যকর করে দেয়, এতে মাংসপেশির দ্রুত সংকোচনের ফলে গায়ে ব্যথা হতে পারে এবং অসাড় হয়ে যায়। শ্বাসযন্ত্র নিয়ন্ত্রণ করে যেসব মাংসপেশি, সেগুলো ঠিকমতো কাজ না করায় মানুষের দম বন্ধ হওয়ার অবস্থা হয়। এছাড়া নিউরোটক্সিন মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করে দেয়। আবার কোনো কোনো সাপের বিষে শিরার ভেতরে রক্ত জমাট বেঁধে গিয়ে আক্রান্ত ব্যক্তি প্রাণ হারায়। কখনো বিষক্রিয়ায় আবার শরীরে অন্যান্য অঙ্গ ছড়িয়ে পড়ে, সেসব অঙ্গ বিকল করে দেয়। আর কিছু কিছু বিষ যেখানে সাপে কেটেছে সেই স্থান ও আশেপাশের কোষগুলোকে পুরো মেরে ফেলে। তখন মৃত কোষের কারণে পচে যাওয়া সেই সব প্রত্যঙ্গ কেটে বাদ দিতে হয়। কোনো একটা সাপের শরীরে ভিন্ন মাত্রায় কয়েকশো ধরনের বিষের সংমিশ্রণ থাকে, ফলে সেই সব সাপ কামড়ালে একই সাথে নানা ধরনের বিষক্রিয়া ঘটতে থাকে, যে কারণে সাপের দংশনের চিকিৎসা খুব সহজ নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এক্ষেত্রে সাপের কামড়ের পর প্রথম পদক্ষেপ হিসাবে রোগীকে সাপে কাটার সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে নেওয়া এবং সেই হাসপাতালে যদি সংশ্লিষ্ট সাপের বিষের অ্যান্টিভেনম থাকে তাহলে যত দ্রুত সম্ভব সাপের কামড়ের ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়। তাহলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আশঙ্কামুক্ত এমনকি মৃত্যু ঠেকানো সম্ভব। অন্যদিকে চিকিৎসা দেরি হলে বা চিকিৎসা না পেলে স্থায়ী পঙ্গুত্ব, অন্ধত্ব এমনকি মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, সাপের এখন প্রজননকাল চলছে, তাই দেখাও যাচ্ছে বেশি, তাই রাসেল ভাইপারের অভিযোজন ক্ষমতাও বেড়েছে। আসন্ন বর্ষাকালে পদ্মার অববাহিকা ধরে সাপের যাতায়াত আরও সহজ হবে, তাই সামনে রাসেল ভাইপারের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয়। সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দেয়, তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। তবে আশঙ্কার কথা হচ্ছে, রাসেল ভাইপারের প্রজননকাল বছরের যে কোনো সময়, তবে মে থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। সাপটি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার আগে খুব বেশি না হলেও এখন কিছুটা বেড়েছে। ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্পদংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্পদংশনের ঘটনায় 30 থেকে 40% রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে। সাপের দংশনের শিকার হলে যা করণীয় তা হলো শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। শরীরে যে স্থানে সাপ কামড়িয়েছে সেটি যতটা কম সম্ভব নাড়াচাড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের বাঁধ ঢিলা করুন, তবে খুলবেন না। বাংলাদেশে সাপের কামড়ে আহত রোগীদের চিকিৎসায় যে অ্যান্টিভেনম ইনজেকশন ব্যবহার করা হয় সেটি সব ধরনের সাপে কাটা রোগীর জন্যই ব্যবহার করা হয়। এগুলো সরকার বিনামূল্যে সরবরাহ করে। তবে অন্য সাপের চেয়ে রাসেল ভাইপারের কামড়ে আহত রোগীদের চিকিৎসা জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় হাসপাতালগুলোকে আগেই সরকারের কাছ থেকে চাহিদাপত্র দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। হাসপাতালগুলোতে
আগে থেকেই অ্যান্টিভেনম থাকা প্রয়োজন, কারণ রাসেল ভাইপার কামড়ালে দ্রুততম সময়ে চিকিৎসা দিতে হয়। চন্দ্রবোড়া সাপের দংশনে গড়ে 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। সমীক্ষায় দেখা গিয়েছে যে বাংলাদেশের প্রতি বছর অনেকে বিষধর সাপের কামড় খেয়ে মারা যান, শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়া, বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকার কারণে। এই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করবেন না। সেগুলো হলো কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা, কামড়ের স্থান থেকে আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করা, বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক কামড়ের স্থানে প্রয়োগ করা, আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া, কামড়ের স্থানে গিটের কাছে শক্ত করে বাঁধা। এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারে। বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত। এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত, কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখন তা দংশন করতে পারে।